মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি। আমরা পড়ছি 141 পাতা থেকে। আমরা আগেই দেখেছি এক শিল্পীর প্রশ্নের উত্তরে মহারাজ কিভাবে আমাদের সত্য দর্শন করাচ্ছেন। মহারাজ বলছেন, যে কোনো মানসিক সমস্যায় নিজের মনকে ভালোভাবে দেখুন। কিভাবে আপনার চেতন মন কাজ করছে, এই কাজের পেছনে অবচেতন মনে কি চলছে, এটি আবার কিভাবে ডিসইন্টিগ্রেশন নিয়ে আসছে, সমস্ত দেখুন। এভাবে মূল সমস্যাটিকে ধরুন এবং তার মুখোমুখি হন। আমাদের অহম কিভাবে জীবনকে খণ্ড খণ্ড করে তুলছে, সংকট করে তুলছে, এক রিয়াকশন থেকে অন্য রিয়াকশনে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এ সমস্ত পরিষ্কারভাবে অনুভব করুন। প্রতিটি সংকটকে নিজে বিশ্লেষণ করুন, মূল সমস্যাকে নিজে আবিষ্কার করুন। মহারাজকে প্রশ্ন করা হয়েছে, সব রাগের কারণই কি মতান্ধতা, একাত্মবোধ, ভয়? মহারাজ বলছেন, আপনি কি বলেন? জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে মানুষ রেগে যায়। আপনার বর্তমান ক্ষেত্রে রাগের কারণটি শুধু আমরা আজ দেখলাম। ভবিষ্যতে যখন রাগ হবে বিশ্লেষণ করে দেখবেন, নিজে আবিষ্কার করুন। কখনো মতান্ধতা, কখনো ভাবমূর্তি, কখনো হতাশা, কখনো নির্ভরতা, কখনো বা অন্য কিছু। পরবর্তী বিভাগে একটি মেয়ের সমস্যাকে দেখানো হয়েছে। লোভ। 18-19 বছর বয়স, কলেজের ছাত্রী, পরনে সালোয়ার কামিজ, গায়ে গরম চাদর, ববড চুল, পায়ে সাদা রঙের চপ্পল, ডান হাতে পুরুষালী ডিজিটাল ঘড়ি। নিজের পরিচয় দিয়ে বললেন, গত সপ্তাহে মা শারদার ওপর আপনার বক্তৃতা শুনতে গিয়েছিলাম। সেখানে আপনি বলেছিলেন, স্বাধীন চিন্তা ও কর্মে উদ্যোগী না হলে প্রকৃত নারী মুক্তি আসবে না। আমিও একথা স্বীকার করি, কিন্তু ব্যক্তিগত জীবনে দেখছি যে স্বাধীন চিন্তা ও কাজের পরিচয় দিলেই কনফ্লিক্ট শুরু হচ্ছে। আমি মনে করি যে পাশ্চাত্য পোশাকেই আমাকে ভালো দেখায়, অথচ আমার মা এর ভীষণ বিরোধী। তিনি সবসময় শাড়ি পরতে বলেন। এ বিষয়ে আপনার মত কী? আমার মতামতে কি এসে যায়? উত্তর দিলাম। প্রশ্ন, না তা নয়, আমি আসলে আমার সমস্যার সমাধান কি সেটাই জিজ্ঞেস করছি। উত্তর, সেটা তো আপনি ঠিক করবেন। আমি এই সমস্যা নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু সমাধানের দায়িত্ব আপনার। আপনি প্রকৃতপক্ষে কি চাইছেন? প্রশ্ন, যে পোশাকে আমাকে সুন্দর দেখায় আমি সেটাই পরতে চাই। জিন্স বা কাপ্তান পরায় কোনো দোষ আছে বলে আমি তো মনে করি না। উত্তর, না, দোষ কি? প্রত্যেকেরই স্বাধীনতা আছে নিজস্ব পোশাক নির্বাচনের। প্রশ্ন, আপনার কাছে স্বীকার করতে লজ্জা নেই যে এই ধরনের পোশাক পরতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে নিজেরই অবাক লাগে কেন এগুলোর ওপর আমার লোভ। মনে হয় এটা আমার সংস্কার, তাই না? উত্তর, সংস্কার শব্দ দিয়ে কি সঠিক উত্তর পেলেন? আসলে আপনি মনে করছেন যে এই পোশাকে আপনাকে সুন্দর দেখায়। মনের চেতন স্তরে এই চিন্তার ঢেউ, কিন্তু অবচেতন স্তরে কি রয়েছে? নোবডি থেকে সামবডি হয়ে ওঠার ইচ্ছা, তাই তো? সমাজে, পাড়ায়, কলেজে আপনি বিশেষ একজন হয়ে উঠতে চাইছেন সৌন্দর্যের সাহায্যে। আপনি একটি পজিশনে যেতে চাইছেন, যে পজিশনকে অন্যরা স্বীকৃতি দেয়। প্রশ্ন, বিষয়টিকে এত গভীরে গিয়ে কখনো বিচার করিনি, কিন্তু মনে হচ্ছে আপনার কথায় সত্যতা রয়েছে। উত্তর, মনে হওয়া না হওয়ার উপর জোর দিচ্ছেন কেন? মনের দিকে তাকান, সমস্যাকে ঠিকভাবে ধরুন, সমাধান পেয়ে যাবেন। আমরা কোনো কিছু চাই কেন? আপনি সৌন্দর্য চাইছেন, ইনি অফিসের সর্বোচ্চ পদে প্রমোশন চাইছেন, একজন সাহিত্যিক নোবেল প্রাইজ পেতে চাইছেন, এমএলএ মন্ত্রী হতে চেষ্টা করছেন। কেন? মানুষের নিত্য প্রয়োজনীয় বস্তুর জন্য চাহিদা স্বাভাবিক, কিন্তু উচ্চাকাঙ্ক্ষা কেন?
প্রশ্ন, বাহ, মানুষ চাইবে না? অ্যাম্বিশন থাকা কি খারাপ? উত্তর, অ্যাম্বিশন আর সৃজনশীলতা এক জিনিস নয়। নিজস্ব শক্তিকে ফুটিয়ে তোলা সৃজনশীলতা। কিন্তু মানুষের এই চাওয়া, সৌন্দর্য, অর্থ, পদ, সম্মান, ক্ষমতা, যে চাওয়া শুধু প্রাপ্তিতেই সুখী নয়, যে চাওয়া সবার ওপরে উঠতে চায়, এর পেছনে লুকিয়ে আছে অ্যাগ্রেসিভ মানসিকতা। একেই অ্যাম্বিশন বলে। সৃজনশীলতাকে শিল্প হিসাবে ব্যবহার না করে যখন আত্মকেন্দ্রিক করে তোলা হয়, ক্ষুদ্র গণ্ডির মধ্যে এর বিকাশকে ব্যাহত করা হয়, তখনই তা অ্যাম্বিশন। এবং এটাই মানুষের জীবনে দ্বন্দ্ব, অশান্তি নিয়ে আসছে। এর পেছনে লুকিয়ে আছে ভয়, পিছিয়ে থাকার ভয়, স্বীকৃতি না পাওয়ার ভয়, এবং এই ভয়ই মানুষের সৃজনশীলতাকে নষ্ট করে। প্রশ্ন, কিভাবে এই অ্যাম্বিশনকে জয় করা যায়? উত্তর, জয় করার চেষ্টাও কি এক ধরনের অ্যাম্বিশন নয়? সরল অনাড়ম্বর মানুষ হলেও লোকের প্রশংসা পাওয়া যায়, এই চিন্তাই কি আপনাকে অ্যাম্বিশাস না হতে বলছে? প্রশ্ন, আপনার কথা বুঝতে পারছি না, দুটোকেই আপনি খারাপ বলছেন? উত্তর, জোর করে অ্যাম্বিশন ছাড়তে গেলেও মনে দ্বন্দ্ব, অশান্তি আসে। তাই বিষয়টিকে ভালো করে দেখুন। আপনার অবচেতন মনে কোন খেলা চলছে, কেন আপনি অ্যাম্বিশাস হচ্ছেন, কিভাবে এটিকে প্রকাশ করছেন, এগুলো ধরার চেষ্টা করুন। যদি মূলে গিয়ে ধরতে না পারেন, তবে অ্যাম্বিশনের ফর্ম পাল্টাবে, কিন্তু কন্টেন্ট একই থাকবে। একটা বাসনার বদলে অন্য বাসনা এনে কি সমস্যা দূর হবে? সমাধান আসে স্বচ্ছ দৃষ্টির মাধ্যমে। মনের লোভটি কেন, এর চরিত্র কি, অবচেতন মনে কোন খেলা চলছে, এগুলো ধরার চেষ্টা করুন। মন তখন নিজেই শান্ত হয়ে পড়বে, সমাধান আসবে স্বতঃস্ফূর্তভাবে। প্রশ্ন, লোভ কি শুধু ভয় থেকেই হয়, অন্য কোনো কারণ নেই? উত্তর, মনের গভীরে ঢুকুন, উত্তর পাবেন। লোভের সঙ্গে থাকে আশা, এক্সপেকটেশন। আমি মনে করছি ওই অবস্থায় বা পজিশনে গেলে আমি সুখী হব। কিন্তু এটা কি আমার কল্পনা নয়? সমস্ত আশাই কি কাল্পনিক নয়? আমি মনে করছি যে ওই পজিশনে গেলে বা ওই বস্তুটি পেলে আমি সুখী হব, এবং এই সঙ্গেই মনে করছি যে ওই সুখ চিরস্থায়ী। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখছি যে কোনো সুখই চিরস্থায়ী নয়। দ্বিতীয়ত, ওইটি পেলে সুখী হব একথা ভাবছি কেন? ওই বস্তুটি যে পেয়েছে তাকে দেখে। গাভাস্করকে দেখে ভাবছি আমিও যদি ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙতে পারি তবে আমিও তার মতন সুখী হব। শক্তি চট্টোপাধ্যায়কে দেখে ভাবছি আমিও ওই রকম কবিতা লিখলে সুখী হব। কিন্তু সুখী যে হবই তার গ্যারান্টি কি? সবাই তো একই বিষয়ে সুখ পায় না, তাহলে আমি কেন ভাবছি যে ওই বিষয়ে আমিও সুখ পাব? এটা কি কল্পনা নয়? প্রশ্ন, কিন্তু কোনো না কোনো জিনিসে তো আমি সুখ পাই, সেই জিনিসে লোভী হওয়া তো অস্বাভাবিক নয়। সাময়িক সুখের আশায় লোভ করা কি খারাপ? উত্তর, খারাপ ভালো আপেক্ষিক ব্যাপার। লোভকে আরেকটু বিশ্লেষণ করা যাক। একটা বস্তু তার অন্তর্নিহিত গুণকেই প্রকাশ করতে পারে, অন্য গুণকে নয়। কিন্তু লোভের সময় কি হচ্ছে? উদাহরণ দিয়ে বলি, রসগোল্লায় মিষ্টি আছে, এটা রসগোল্লার অন্তর্নিহিত গুণ, কিন্তু আমি এর ওপর অন্য গুণ কল্পনা করছি, প্রজেক্ট করছি, আরোপ করছি। রসগোল্লায় সুখ আছে, এটা আরোপিত গুণ। অমুক মেয়েটি বা ছেলেটি খুব ভালো, ওইটি ওই ছেলে বা মেয়ের অন্তর্নিহিত গুণ। আর ওকে বিয়ে করলে জীবনে সুখী হব, এটা আরোপিত গুণ। লোভ কি করে? বস্তুর অন্তর্নিহিত গুণের চেয়ে আরোপিত গুণকেই মুখ্য করে তোলে। এভাবে মানুষ ওই বস্তুটি থেকে আরোপিত গুণ আশা করে, এবং এইভাবেই অন্তর্নিহিত গুণ ও আরোপিত গুণের মধ্যে সংঘর্ষ বাঁধে তার মনের মধ্যে।
আমরা আজকে 144 পাতা পর্যন্ত পড়লাম। পরের দিন এরপর থেকেই আরম্ভ হবে।